লক্ষ্য ছোঁয়ার এ যাত্রাপথ ছুটুক বছর ধরে, হাতে হাত রেখে প্রতিজ্ঞা হোক করব লড়ব জিতব রে। ওয়েলকাম স্টুডেন্টস, আমরা চলে এসেছি ক্লাস 11-এর আজকের প্রথম অর্থাৎ ত্রিকোণমিতি শুরু করব। ক্লাস 11-এর ত্রিকোণমিতি দিয়ে আমরা আজকের ক্লাস শুরু করব। ক্লাস 11-এ তোমরা বেসিক্যালি যারা ক্লাস 11-এ উঠছো, ক্লাস 11-এ প্রথম যেগুলো আছে তার মধ্যে ত্রিকোণমিতি একটা পার্ট, বীজগণিত আছে, কোঅর্ডিনেট জিওমেট্রি আছে, প্রবাবিলিটি আছে। আমরা আজকে বেসিক্যালি ত্রিকোণমিতি দিয়ে শুরু করব। ত্রিকোণমিতি তোমরা ক্লাস 10-এও পড়েছো, ক্লাস 10-এর কিছু কনসেপ্ট তোমাদের আছে, যদি না থাকে আমরা বেসিক আইডিয়াগুলো ক্লিয়ার করব, তারপর আমরা ত্রিকোণমিতির একদম যেখান থেকে আমাদের সিলেবাস শুরু হচ্ছে ক্লাস 11-এ সেখানে ঢুকবো। তার আগে একটা কথা বলে রাখি যে ত্রিকোণমিতি থেকে আমাদের ক্লাস 11-এ সম্বন্ধ চিত্রণ বলে একটা পার্ট আছে এবং ত্রিকোণমিতি, বেসিক্যালি ত্রিকোণমিতি থেকে আমাদের ক্লাস 11-এ 18 নাম্বার থাকে। ক্লাস 11-এ তোমাদের 80 নম্বরের পরীক্ষা হয় রিটেন এবং 20 নম্বর হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল, কিন্তু এই রিটেন 80-র মধ্যে 18 নম্বর থাকে ত্রিকোণমিতি থেকে। তাই ত্রিকোণমিতি পার্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং তোমরা যত আগে বাড়বে অর্থাৎ তোমরা ক্লাস 11-এর পর যখন ক্লাস 12-এ উঠবে তার জন্য, এবং ক্যালকুলাস বলে একটি পার্ট পাবে, তার জন্য কিন্তু ত্রিকোণমিতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ ত্রিকোণমিতির এই যে শুরু তোমাদের হচ্ছে এটা চলতে থাকবে এবং প্রত্যেকটা জায়গায় ত্রিকোণমিতির অ্যাপ্লিকেশন কিন্তু খুব ভালোভাবে লাগবে। সুতরাং আমাদের ত্রিকোণমিতিটাকে খুব ভালোভাবে করতে হবে। এবার চলে আসি আমি প্রথমে যে আমরা আজকে যে চ্যাপ্টারটি করাবো সেই চ্যাপ্টারটির নাম হচ্ছে যে কোনো কোণ ও সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। এইটা কিন্তু ক্লাস 11-এর ত্রিকোণমিতির তৃতীয় চ্যাপ্টার। তাহলে তোমরা বলবে যে স্যার হঠাৎ করে তৃতীয় চ্যাপ্টার থেকে কেন শুরু করছেন, প্রথম চ্যাপ্টার থেকে কেন করছেন না? তৃতীয় চ্যাপ্টার থেকেই কিন্তু ক্লাস 11-এর সিলেবাসের মধ্যে আছে। অর্থাৎ ক্লাস 11-এর প্রথম যে দুটো চ্যাপ্টার ত্রিকোণমিতিতে তোমাদের বইয়ে এসেনদের অর্থাৎ ছায়া প্রকাশনীর যে বইটাতে আছে সেই দুটো চ্যাপ্টার কিন্তু তোমাদের পরীক্ষাতে নেই, অর্থাৎ তোমাদের সিলেবাসে সেই দুটো চ্যাপ্টার নেই। সিলেবাস শুরু হচ্ছে তৃতীয় চ্যাপ্টার থেকে, অর্থাৎ যে কোনো কোণ সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। তাহলে আগের দুটো চ্যাপ্টার কেন দিয়েছে? বেসিক্যালি এটা তোমাদের একটা কোশ্চেন আসতে পারে। আগের দুটো চ্যাপ্টার এই কারণেই দিয়েছে যে ওই দুটো চ্যাপ্টার থেকে বেসিক আইডিয়া ক্লিয়ার করার জন্য দিয়েছে, অঙ্ক কিন্তু করার দরকার নেই। অর্থাৎ ক্লাস 10-এ যদি বেসিক আইডিয়া না থেকে থাকে ওই দুটো চ্যাপ্টার থেকে তোমরা সেই বেসিক আইডিয়াটা পেয়ে যাবে। আমরা আজকে কিন্তু একদম মানে ত্রিকোণমিতির একদম মানে নারী নক্ষত্র জানবো এবং কিন্তু ত্রিকোণমিতির পুরোপুরি গোড়া থেকে জানবো। অর্থাৎ আমরা এই ত্রিকোণমিতি এখান থেকেই কিন্তু শুরু করছি। ত্রিকোণমিতি কথাটার মধ্যেই দেখতে পাচ্ছ ত্রিকোণ এবং মিতি দুটি আলাদা আলাদা। আমরা যদি শব্দ ভেঙে নিই, ত্রিকোণ এবং মিতি। ত্রিকোণ মানে তুমি বুঝতেই পারছো, ত্রি মানে তিনটি, কোণ, কোণ মানে কোনটা তোমার হচ্ছে একটা ত্রিভুজের, এগুলোকে কোণ বলে। তাহলে ত্রিকোণ মানে একটা ত্রিভুজের যে তিনটি কোণ থাকে সেই তিনটি কোণের কথা এখানে বলছে। আর মিতি মানে হচ্ছে পরিমাপ। মিতি মানে কি? পরিমাপ বা পরিমাপন বা মাপা। তাহলে অ্যাকচুয়ালি ত্রিকোণমিতি মানে আমরা পেয়ে গেলাম যে তিনটি কোণের মাপা বা তিনটি কোণের পরিমাপ করা। অর্থাৎ ত্রিকোণমিতি এর মধ্যে তাহলে বেসিক্যালি আমাদের আছে যে কোণ পরিমাপ বা বলতে পারো কোণ বাহু, এই সমস্ত কিছুর মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কগুলো থেকে আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্স যেটা আমরা ক্লাস 10-এ পড়েছিলাম, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু ত্রিকোণমিতিটা গঠিত হচ্ছে। বেসিক্যালি জিওমেট্রি থেকে ত্রিকোণমিতিতে আমরা যে আসছি এর ইম্পর্টেন্সটা কোথায়? ত্রিকোণমিতির সাহায্যে কিন্তু আমরা যে কোনো মাপের কোণ বের করতে পারবো। তোমরা ক্লাস 10-এ 0, 30, 45, 60, 90 এই কোণগুলোরই শুধু মান বের করতে পেরেছো, কিন্তু এরপর আমরা যত আস্তে 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 উপরে উঠবো তত আমরা জানবো যে 0 ডিগ্রি থেকে ছোট যে কোনো কোণের মান, 90 ডিগ্রি থেকে ছোট যে কোনো কোণের মান কিন্তু আমরা ত্রিকোণমিতির সাহায্যে বের করতে পারি। তাছাড়াও কিন্তু আমরা 0 থেকে 90 এর মধ্যে এই যে 0-র পর 30, অর্থাৎ এদের মাঝখানে তুমি তো প্রশ্ন জাগতেই পারে যে 15 এর মান বেরোবে না, এই 15 এর মানও কিন্তু ত্রিকোণমিতির সাহায্যে বের করতে পারি এবং আমরা সেই জায়গাগুলোতেই আসবো। সুতরাং ত্রিকোণমিতি কিন্তু ভেরি 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 ইন্টারেস্টিং একটা পার্ট। সুতরাং এটাকে কিন্তু তোমাদেরকে ভালোভাবে আয়ত্তে আনতে হবে। তাহলে ত্রিকোণমিতি কথাটা আমি বললাম। আচ্ছা, ত্রিকোণমিতি এর আবিষ্কর্তা বা ত্রিকোণমিতি প্রথম কোন গণিতজ্ঞ ত্রিকোণমিতি সম্পর্কে বলেন বা ত্রিকোণমিতিটা করেন সেটা হচ্ছে হিপ্পারকাস। কে প্রথম কোন গণিতজ্ঞ বলেন? হিপ্পারকাস। তোমরা মনে রাখবে যে হিপ্পারকাস বলে একজন গণিতজ্ঞ, তিনি কিন্তু প্রথম ত্রিকোণমিতি সম্পর্কে আইডিয়া দেন। এবার চলে আসি যে ত্রিকোণমিতিতে বেসিক্যালি আমরা ক্লাস 10-এ যে যে জিনিসগুলো পড়ে এসেছি হালকা করে, একদম হালকা করে উপর থেকে আমরা সেই জিনিসগুলো করে নিচ্ছি যাতে আমাদের ক্লাস 11-এ এই চ্যাপ্টারটি করতে কোনো রকম কোনো সমস্যা না থাকে, অর্থাৎ আমরা একদম ক্লিয়ারনেস নিয়ে যাতে চ্যাপ্টারটাতে ঢুকতে পারি। আমরা চলে আসছি একদম ক্লাস 10-এ আমরা ত্রিকোণমিতি শুরু করেছিলাম ঠিক এখান থেকে, অর্থাৎ পিথাগোরাস থেকে।
থেকে। পিথাগোরাসের সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ বললেই আমাদের মাথায় ভেসে ওঠে পিথাগোরাস। এই পিথাগোরাসের সমকোণী ত্রিভুজ থেকে আমাদের বেসিক্যালি ত্রিকোণমিতিটা শুরু হয়েছিল। তাহলে ত্রিকোণমিতিতে প্রথমেই দরকার হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজ এবিসি, যার একটা অ্যাঙ্গেল, একটা সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। তাহলে এই ত্রিভুজের কোন 90 ডিগ্রি? বি কোণ 90 ডিগ্রি। তাহলে দিস ইজ দ্য সমকোণী ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে আমরা প্রথমে ত্রিকোণমিতিক অনুপাত বলে একটা চ্যাপ্টার পড়েছিলাম। এখানে ত্রিকোণমিতিক অনুপাত সমূহ যে কোনো সংযুক্ত কোণের, কিন্তু আমরা বেসিক্যালি ক্লাস 10-এ যে চ্যাপ্টারটি পড়েছিলাম একদম ত্রিকোণমিতির ফার্স্ট চ্যাপ্টার, সেটা ছিল ত্রিকোণমিতিক অনুপাত। কি ছিল? ত্রিকোণমিতিক অনুপাত। সেই চ্যাপ্টারটিতে আমরা একটি সমকোণী ত্রিভুজ ড্র করেছিলাম। আমরা অনুপাত বলতে বেসিক্যালি 6টা অনুপাতকে বুঝতাম: সাইন, কস, ট্যান, সেক, কোসেক, কট। এই 6টা অনুপাতকে আমরা কিন্তু বুঝতাম, সাইন, কস, ট্যান, সেক, কোসেক, ট্যান, এই কট। আমরা আস্তে আস্তে আসবো, একদম ইন ডিটেলস আসবো, তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, ধীরে ধীরে আমরা আসবো। চলে এসো। প্রথমে আমি এই সি অ্যাঙ্গেলটাকে যদি থিটা ধরে নিই, সি অ্যাঙ্গেলটাকে থিটা ধরে নিচ্ছি। কাকে থিটা ধরছি? অ্যাঙ্গেল সি কে, নট অ্যাঙ্গেল এ। এ কে কিন্তু ধরছি না, অ্যাঙ্গেল সি কে থিটা ধরছি। কাকে থিটা ধরছি? দ্যাটস ইম্পর্টেন্ট। কাকে আমি থিটাটা ধরছি সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইবার দেখো, এই যে সি কোণটাকে থিটা ধরছি, এই সি কোণের অপোজিট সাইডটাকে, অপোজিট বাহুটাকে এবি, আর এই সি কোণের সাথে, অর্থাৎ এই থিটা কোণের সাথে লেগে আছে যে বাহুটা সেটা হচ্ছে বিসি, আর অতিভুজ হচ্ছে এসি। অতিভুজ কি? অতিভুজ হচ্ছে এসি। তাহলে এই থিটা কোণের সাথে লেগে আছে যে বাহুটি সেটি বিসি, থিটা কোণের অপোজিটে যে বাহুটি দাঁড়িয়ে আছে সেটা এবি, এবং থিটা কোণ এই যে মানে 90 ডিগ্রির বিপরীত যে বাহুটা এসি সেটা হচ্ছে 90 ডিগ্রির বিপরীত বাহুটা হচ্ছে এসি। এবার আমরা চলে আসি যে এই থিটা কোণের বিপরীতে যে বাহুটা আছে এবি, এই এবিটাকে বলা হয় লম্ব। কি বলা হয়? লম্ব। কার সাপেক্ষে? এই থিটা কোণের সাপেক্ষে। তাহলে থিটা কোণের সাপেক্ষে, থিটা কোণের বিপরীতে যে দাঁড়িয়ে আছে সে কে? সে লম্ব। একদম তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে। এই থিটা কোণের বিপরীতে যে দাঁড়িয়ে থাকবে, যে বাহুটা দাঁড়িয়ে থাকবে, সেই বাহুটাকে কি বলবো? লম্ব বলবো। থিটা কোণের সাথে যে লেগে থাকবে তাকে কি বলবো? ভূমি বলবো। থিটা কোণের সাথে যে লেগে থাকবে তাকে কি বলবো? ভূমি। আর 90 ডিগ্রির বিপরীতটাকে বলবো অতিভুজ। এটা আমরা তো বহু যুগ 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 ডাইনোসর যুগ থেকে শিখে আসছি যে আমাদের সমকোণী ত্রিভুজের কাকে লম্ব বলে, কাকে ভূমি বলে, আর কাকে অতিভুজ বলে। এইবার এই যে সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি, অতিভুজ দিয়ে পিথাগোরাস ডাইনোসর যুগে একটা সূত্র দিয়ে গেছিল। কি সূত্র? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আচ্ছা, আর একটা কথা তোমাদেরকে বলি যে ক্লাস 11-এ কিন্তু তোমাদের বাংলা টার্মের পাশাপাশি কিন্তু ইংলিশ টার্মগুলো জানা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ 11-12-এর পর, অর্থাৎ 11-12 শেষ করার পর তোমরা কিন্তু আর বাংলা পাবে না। অর্থাৎ তোমাদের অনার্স নিতে গেলেও ইংলিশ, তোমাদেরকে ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে ইংলিশ, নিট মেডিকেল পড়তে গেলে ইংলিশ। সুতরাং ইংলিশের শব্দগুলো জানাটা খুব জরুরি, অত্যন্ত জরুরি। তাই আমি প্রত্যেকটি যে শব্দ আছে ওয়ার্ড, তার প্রত্যেকটির ইংলিশ ট্রান্সলেশনটাও আমরা বলবো। লম্বের ইংলিশ কি? পারপেন্ডিকুলার। লম্বের ইংলিশ কি? পারপেন্ডিকুলার। ভূমির ইংলিশ কি? ভূমির ইংলিশ হচ্ছে বেস। আর অতিভুজ, অতিভুজের ইংলিশ হচ্ছে হাইপোটেনাস। হাইপোটেনাস লিখে ফেলো। লম্বের ইংলিশ হচ্ছে পারপেন্ডিকুলার, ভূমির ইংলিশ বেস, অতিভুজের ইংলিশ হাইপোটেনাস। এটা বিসি আর এটা হচ্ছে এসি অতিভুজ। এবার চলে আসি যে আমরা পিথাগোরাসের সূত্রটা জানি, অতিভুজ স্কয়ার इक्वल टू लंब स्क्वायर प्लस भूमि स्क्वायर। এই सূত্রটাকে याद कर लो भाइयों, बहुत काम आएगा। अब जब जाएगा ना, जब जब अब माने गहरी पे जाएगा तब तब ए অতিভুজ স্কয়ার इक्वल टू लंब स्क्वायर प्लस भूमि स्क्वायर बहुत काम आएगा। চলো এবার আমরা চলে আসছি যে আমরা যে 6টা অনুপাত লিখলাম সেই 6টা অনুপাতের জায়গাটায় চলে আসছি। প্রথম অনুপাতটা কি? সাইন, এই অ্যাঙ্গেল থিটা, এই থিটার সাপেক্ষে হচ্ছে সাইন থিটা। আচ্ছা, আমরা একটা ফাঁকা জায়গা দেখি, এখানটাই লিখছি সাইন। তাহলে এই থিটা অ্যাঙ্গেলের সাপেক্ষে সাইন থিটা। সাইন থিটা ইকুয়াল টু, মনে রাখবে সাইন থিটা ইকুয়াল টু এই থিটার অপোজিটে যে দাঁড়িয়ে আছে সে লম্ব। তাহলে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। সাইন থিটা ইকুয়াল টু কি? লম্ব বাই অতিভুজ। এবার মনে রাখবে সাইনের উল্টো হচ্ছে কোসেক। সাইনের উল্টো কে? সাইনের উল্টো কোসেক থিটা। তাহলে কোসেক থিটা ইকুয়াল টু কি হয়ে যাবে? অতিভুজ বাই লম্ব। কোসেক থিটা ইকুয়াল টু কি হয়ে যাবে? অতিভুজ বাই লম্ব। এবার চলে আসি কস থিটা। কস থিটা ইকুয়াল টু হচ্ছে ভূমি বাই অতিভুজ। কস থিটা ভূমি বাই অতিভুজ। আর কসের অপোজিট অর্থাৎ কসকে উল্টে দিলে হয়ে যাচ্ছে সেক। উল্টে দেখো পাল্টে গেছে, তাহলে কসকে উল্টে দিলে কি হয়ে যাচ্ছে? সেক। তাহলে সেক হয়ে যাবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। আর ট্যান,
ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তাহলে কট থিটা ইকুয়াল টু কি পেয়ে যাবে, ভূমি বাই লম্ব। এটাকে মনে রাখার একটা শর্ট ট্রিক্স আছে, সেটা হচ্ছে সাইন থিটা লম্ব বাই অতিভুজ, কস থিটা ভূমি বাই অতিভুজ, আর ট্যান থিটা লম্ব বাই ভূমি। এটাকে তুমি এভাবে মনে রাখতে পারো, সুনন্দা লম্বা অতি, সুনন্দা লম্বা অতি, কৃষ্ণপদ ভূত অতি, আর টেনিদা লম্বা ভূত, টেনিদা কি, টেনিদা লম্বা ভূত। চলে এসো তো, সুনন্দা ফর সাইন থিটা, লম্বা ফর লম্ব, অতিভুজ ফর অতি, কৃষ্ণপদ কস থিটা ভূত থেকে ভূমি অতি, তাহলে কৃষ্ণপদ ভূত অতি মানে কস থিটা ভূমি বাই অতিভুজ, আর টেনিদা ট্যান থিটা লম্ব ভূমি মানে লম্ব বাই ভূমি। বোঝা গেল? তাহলে এভাবেও তোমরা এই 6টা অনুপাতকে মনে রাখতে পারো। বেসিক্যালি সাইন কস ট্যানকে মনে রাখলে তার অপোজিটটা তো তোমার মনে থাকবেই, অর্থাৎ অনন্যক তো সাইনের অনন্যক কোসেক, কসের অনন্যক সেক, আর ট্যানের অনন্যক কট। এটা ছিল আমাদের ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টার। একটা স্ক্রিনশট মেরে নাও, পরে টুকে নেবে। এরপর আমরা চলে আসছি ত্রিকোণমিতিক অনুপাতের পর আমরা চলে আসছি যে আমাদের মান নির্ণয় বলে ক্লাস 10-এ একটা জায়গা ছিল, যেখানে আমরা 0, 30, 45, 60, 90 এগুলোর মান বের করতে পারতাম। আমরা হালকা করে জাস্ট হালকা করে বেরিয়ে যাচ্ছি যে আমরা এই যে সাইন কস ট্যান 6টা অনুপাত, এই 6টা অনুপাত নিয়ে আমরা অনেকটা পথ চলবো, অর্থাৎ এই 6টা অনুপাতের উপর ডিপেন্ড করে কত কি হবে সেটা তোমরা ধীরে ধীরে বুঝতে পারবে যে এই 6টা অনুপাতের উপর ডিপেন্ড করে কত কি হচ্ছে, অর্থাৎ 0, 30, 45, 60, 90। তাহলে এখানে আমাদের মানগুলো আমরা মনে আছে নিশ্চয়ই, মানগুলো তোমরা যারা ক্লাস 10-এ পড়েছো। সাইন 0 এর মান কত, 0, সাইন 30 এর মান হাফ, সাইন 45 এর মান 1/√2, সাইন 60 মান √3/2, সাইন 90 এর মান 1। এবার কসের ক্ষেত্রে সেটা গিয়ে এরকম হয়ে যায় যে 0 90-এ গেল, 90 0-তে আসলো, অর্থাৎ 1 0, 60 30-তে এলো, 30 60-তে গেল, অর্থাৎ √3/2 হাফ, আর এটা যেটা আছে সেটা বসে যাবে। ট্যান থিটা মানে বেসিক্যালি ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, এটারও প্রমাণ আছে। ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা কেন হয়, আমি ট্যান থিটা মানে অ্যাকচুয়ালি তো লম্ব বাই ভূমি। এবার যদি আমি উপর নিচে অতিভুজ দিয়ে ভাগ করে দিই, তাহলে লম্ব বাই অতিভুজ বাই ভূমি বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ মানে কত রে ভাই, সাইন থিটা, আর ভূমি বাই অতিভুজ মানে কস থিটা, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, এটা মনে রাখবে। তাহলে ট্যান থিটা, তাহলে ট্যান 0 সাইন 0 বাই কস 0, অর্থাৎ 0/1 কত পাচ্ছি, 0 হাফ বাই √3/2, এটা ভাগ করলে কত হচ্ছে 1/√3, এটা ভাগ করলে 1, এটা ভাগ করলে 2 কেটে গেলে √3, 1/0 মানে কত, নিচে 0 থাকলে অসংজ্ঞাত, অসংজ্ঞাতকে বলা হয় ইনফিনিটি, এটা কি ইনফিনিটি সাইন, তাহলে 1/0 অর্থাৎ নিচে 0 আছে, তাহলে এটা অসংজ্ঞাত, এটা হচ্ছে ইনফিনিট সাইন। চলে এসো, এরপর আমরা চলে আসি কোসেক। কোসেক কার উল্টো, সাইনের উল্টো। সাইন কি 0, 0 নিচে কিছু নেই মানে 1, তাহলে এটাকে উল্টে দিলে 1/0, 1/0 মানে হয়ে যাবে ইনফিনিটি। হাফ উল্টে দিলে 2, 1/√2 উল্টে দিলে √2, √3/2 উল্টে দিলে 2/√3, আর 1 উল্টে দিলে 1। চলে এসো কস, এখানে 1 আছে, 1 কে উল্টে দিলে 1, √3/2 কে উল্টে দিলে 2/√3, কসের উল্টো তো সেক, 1/√2 উল্টে দিলে √2, হাফ উল্টে দিলে 2, 0 নিচে 1 আছে, 0 নিচে কিছু নেই মানে 1 আছে, উল্টে দিলে 1/0 মানে অসংজ্ঞাত হয়ে যাচ্ছে। আর কট মানে কার উল্টো, ট্যানের, ট্যান 0/1 আছে, তাহলে এটা উল্টে দিলে 1/0 মানে অসংজ্ঞাত। তারপর 1/√3 উল্টে দিলে √3, 1 উল্টে দিলে 1, √3 উল্টে দিলে 1/√3, আর ইনফিনিটিটাকে উল্টে দিলে, ইনফিনিটি মানে তো 1/0, 1/0 কে উল্টে দিলে 0/1 অর্থাৎ 0। এই হলো মান। এই মানের ছকটাও আমাদের মুখস্থ রাখতে হতো, স্ক্রিনশট মেরে নাও। তোমরা যদি মুখস্থ না থাকে তাহলে এটাকে স্ক্রিনশট মেরে নাও, মুখস্থ করে নেবে। ক্লাস 10-এর বইয়ে এটা আছে, ক্লাস 10-এর বইও নিশ্চয়ই তোমাদের কাছে থাকবে, সেটাকে দেখে নেবে। আর বেসিক্যালি আমাদের একটা জিনিস, আর একটা জিনিস আমাদের যেটা প্রয়োজন ছিল সেটা হচ্ছে যে আমাদের আর 3টে সূত্রের প্রয়োজন ছিল ক্লাস 10-এ, 3টে সূত্র। সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। 2 নম্বর সূত্র হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এবং 3 নম্বর সূত্র হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এগুলো কি করে হয়, একটা দেখালেই বাকিগুলো জলভাত হয়ে যাবে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কেন 1 হচ্ছে, সাইন স্কোয়ার থিটা, সাইন মানে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ তার হোল স্কোয়ার, প্লাস কস স্কোয়ার থিটা মানে ভূমি বাই অতিভুজ তার হোল স্কোয়ার, তাহলে কত হয়ে গেল, লম্ব স্কোয়ার বাই ভূমি
অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার বাই অতিভুজ স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বাই অতিভুজ স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার লসাগু হয়ে গেলে উপরে হয়ে যাচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, নিচে অতিভুজ স্কয়ার। তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে অতিভুজ স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার বাই অতিভুজ স্কয়ার কেটে গেলে ঘ্যাচাক ফু 1 কেটে গেলে কত হয়ে গেল 1। তাহলে দেখো মানটা একদম জাদু করে প্রমাণ করে দিলাম, আগুন লাগিয়ে জাদু করে প্রমাণ করে দিলাম। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। মনে রাখবে এই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 তিনটে তো সূত্র আছে, তিনটে সূত্রই কাজে লাগে, কিন্তু এই সূত্রটা তুমি ডাইনোসর যুগ থেকে আধুনিক যুগ ছাড়িয়ে বেরিয়ে যাবে, নব্যপ্রস্তর যুগ থেকে শুরু করে যেখানেই যাবে এই সূত্রটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ তোমরা যত আগে বাড়বে, যত পড়বে এই সূত্রটা কিন্তু সব জায়গায় লাগবে। তাই এই সূত্রটাকে একদম হাতের মুঠোয় জপ করে নাও, বারবার মন্ত্রের মতো জপ করে নাও, যাতে এই সূত্রটা আর না ভুলো। এই সূত্রটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট হতে চলেছে। ওকে, ক্লাস 10 ফিনিশ। আমরা ঢুকছি এবার ক্লাস 11-এ। ক্লাস 11-এর যে কোনো সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এই পোর্শনটাতে এবার আমরা আস্তে আস্তে ঢুকছি। চলে এসো, আমরা এই পোর্শনটাতে ঢোকার জন্য একটু জল খেয়ে নিই। এই পোর্শনটাতে ঢোকার জন্য একটু জল খেয়ে নিই। চলো এইবার চলে আসছি আমাদের যে কোনো সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ ক্লাস 11-এর যে চ্যাপ্টারটা আমরা করব। এখান থেকে আমাদের ক্লাস 11-এর ত্রিকোণমিতির 5টা চ্যাপ্টার আছে, 18 নাম্বার থাকে। এই 18 নাম্বারটা কিন্তু আমাদের একদম ভালোভাবে প্রথম থেকে যদি আমরা ধরতে পারি, প্রথম থেকে যদি আমরা সিরিয়াসলি পড়াশোনাটাকে করতে পারি, এই 18 নাম্বার কিন্তু আমাদের একদম হাতের মুঠোয় চলে আসবে। আর প্রথম থেকে যদি সিরিয়াসলি পড়াশোনাটা না করো, অর্থাৎ গরমের দিনগুলো যদি গান গেয়ে কাটাও, তাহলে কিন্তু পিঁপড়ে ফড়িংয়ের গল্প হবে। শীতের দিন তোমাকে নিচে কাটাতে হবে, সে সময় তুমি কোনো কিছু কুল পাবে না। সুতরাং ক্লাস 11-এর প্রথম থেকে রেগুলার প্র্যাকটিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রেগুলার বেসিসে যদি তুমি প্র্যাকটিস করে যাও, তাহলে ইটস কেল্লাফতে নটস ইস হবে না তোমার দ্বারা। বোঝা যাচ্ছে? একদম রেগুলার প্র্যাকটিসটা দরকার, না হলে কিন্তু হাই হুতাশ করতে হবে। প্রথম থেকে রেগুলার প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট। চলে এসো, আমরা শুরু করছি। আমরা প্রথমে এই চ্যাপ্টারটি শুরু করার জন্য অক্ষ টানতেছি। কি টানতেছি? অক্ষ টানতেছি। দিস ইজ এক্স অ্যাক্সিস, x dash, and this is y axis, y dash, and this is the origin. অরিজিনটাকে আমরা কি ধরে থাকি? ও। এইবার আমরা বেসিক্যালি কোঅর্ডিনেট জিওমেট্রিটা পড়েছি ক্লাস 9-এ, অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতি। সেখানে আমরা এই অক্ষগুলো পড়েছি, এই অক্ষ সম্পর্কে আমাদের ধারণা আছে। আমরা এই মূলবিন্দু অর্থাৎ অরিজিন থেকে যত এক্স অক্ষের এদিকে যাব, অর্থাৎ যত ডান দিকে যাব তত ধনাত্মক পাবো, যত মূলবিন্দু থেকে এদিকে আসবো তত ঋণাত্মক, যত মূলবিন্দু থেকে উপরের দিকে তত ধনাত্মক, যত মূলবিন্দু থেকে নিচের দিকে তত ঋণাত্মক। অর্থাৎ মূলবিন্দু থেকে কিন্তু আমরা মেজার করবো যে এদিকে গেলে ধনাত্মক, এদিকে গেলে ঋণাত্মক, উপরে গেলে ধনাত্মক, নিচে গেলে ঋণাত্মক। এবং আমরা 2, 3, 5, 4 এই বিন্দুগুলোকে স্থাপন করা তো আমরা কোঅর্ডিনেট জিওমেট্রিতে শিখে এসেছি। চলে এসো, আমরা বেসিক্যালি যেটা করব সেটা হচ্ছে যে এই অক্ষটা টানলাম এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, আমরা এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে, মানে ধনাত্মক এক্স অক্ষ থেকে আমরা বেসিক্যালি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে ভাই? এদিকে। ঘড়ির কাঁটা এদিকে ঘোরে, আমি কোন দিকে ঘুরছি? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আমি ধনাত্মক দিক থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছি, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছি, এবং এই অনুযায়ী আমি নামটা দিচ্ছি। এই যে এক্স অক্ষ, ধনাত্মক এক্স অক্ষ এবং ধনাত্মক ওয়াই অক্ষ, এর মাঝখানের যে পোর্শনটা, একে বলছি প্রথম পাদ। প্রথম পাদ, পয়াকার দ, পাদ, প্রথম পাদ। তাহলে এটাকে আমরা ইংরেজিতে বলবো ফার্স্ট কোয়াড্রেন্ট। কি বলবো? ফার্স্ট কোয়াড্রেন্ট। এটাকে বলবো দ্বিতীয় পাদ। দ্বিতীয় পাদ, বা তাহলে আমার ইংরেজি নাম কি হবে? সেকেন্ড কোয়াড্রেন্ট। এটাকে বলবো তৃতীয় পাদ, তৃতীয় পাদ বা থার্ড কোয়াড্রেন্ট। আর এটাকে বলবো চতুর্থ পাদ, চতুর্থ পাদ বা ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে ঘুরতে আসছি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এবার আমরা প্রথম পাদে একটা সমকোণী ত্রিভুজ ড্র করি, দেখি তো কি পাচ্ছি। প্রথম পাদে একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ ড্র করলাম। সমকোণী ত্রিভুজ মানে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, আমার এই কোণটা 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। এটা তো ও নাম আছে, এটাকে দিচ্ছি এ, এটাকে দিচ্ছি বি। এই যে সমকোণী ত্রিভুজটা ড্র করলাম, এবার দেখো তো এই সমকোণী ত্রিভুজের এই অ্যাঙ্গেলটিকে যদি আমি থিটা ধরে নিই, তাহলে এটা কি? ভূমি। 90 ডিগ্রির অপোজিটটা কি? অতিভুজ। আর এর বিপরীতে যে দাঁড়িয়ে আছে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সে কে? সে লম্ব। তাহলে
এবার দেখো তো এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। আমরা যদি সাইন থিটা বের করতে চাই, কি বের করতে চাই? সাইন থিটা। সাইন থিটা এই থিটার সাপেক্ষে, সাইন থিটা কি লম্ব বাই অতিভুজ না ভাই? তাহলে এখানে লম্বটা কে? লম্বটা এবি, আর অতিভুজটা কে? অতিভুজটা হচ্ছে ওবি। এবার চলে এসো, একটা কথা আমি তোমাদেরকে বলি, খুব ইম্পর্টেন্ট একটা কথা বলতে চলেছি। সেটা হচ্ছে অতিভুজ মানে আমরা পিথাগোরাসে পড়েছি যে অতিভুজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। মনে রাখবে, কোনো সংখ্যা, কোনো নাম্বার, সেটা যদি বাস্তব সংখ্যা হয় তাহলে তার স্কয়ারটা, অর্থাৎ স্কয়ার করলে অবভিয়াসলি সেটা পজিটিভ, অবভিয়াসলি সেটা পজিটিভ। ধরো -1 কেও যদি হোল স্কয়ার করি তাহলে তো 1 পাই, অর্থাৎ পজিটিভ। তাহলে যে কোনো বাস্তব সংখ্যাকে হোল স্কয়ার করলে সেটা ঋণাত্মক বা ধনাত্মক যাই হোক না কেন, হোল স্কয়ার করার পর সেটা পজিটিভ। অর্থাৎ অতিভুজ ইকুয়াল টু কি? এটার স্কয়ার প্লাস এটার স্কয়ার, মানে দুটো পজিটিভের স্কয়ার। তার মানে অতিভুজটা আমার প্রত্যেকটি পাদে পজিটিভ। অতিভুজটা কি? প্রত্যেকটি পাদে পজিটিভ। মনে থাকবে, অতিভুজ হচ্ছে প্রত্যেকটি পাদে পজিটিভ বা ধনাত্মক, পজিটিভ বা ধনাত্মক। তাহলে এই পাদেও যদি আমি সমকোণী ত্রিভুজ আঁকি, এখানেও অতিভুজ ধনাত্মক, এখানেও ধনাত্মক, এখানেও ধনাত্মক। তার কারণ অতিভুজ মানেই কিন্তু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তার জন্য অতিভুজটা সব পাদে কিন্তু ধনাত্মক। এবার চলে এসো যে এখানে তাহলে বলো তো আমার লম্ব, তাহলে লম্বটা তো এবি, তাহলে এদিকে যাচ্ছে, অর্থাৎ ওয়াই অক্ষের ধনাত্মক দিকে যাচ্ছে না? এদিকে যাচ্ছে তো, তাহলে ওয়াই অক্ষের ধনাত্মক দিক মানে এই এবিটা, অর্থাৎ লম্বটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। তাহলে এই এবিটা হয়ে যাচ্ছে পজিটিভ, এবিটা কি? পজিটিভ। আর এই যে ওবি, ওবিটা তো অতিভুজ, অতিভুজ মানে তো এটা লিখেছি, তাহলে ওবিটা কি? ওবিটাও অবভিয়াসলি পজিটিভ, কেননা অতিভুজ তো সব পাদেই পজিটিভ। তাহলে পজিটিভ বাই পজিটিভ, তাহলে সাইন থিটাটা এখানে কি? এই যে প্রথম পাদে, এই প্রথম পাদে সাইন থিটাটা পজিটিভ পেলাম। কি পেলাম? প্রথম পাদে সাইন থিটা পজিটিভ। এবার যদি সাইন থিটার উল্টো কোসেক থিটা, অর্থাৎ কোসেক থিটা মানে তো 1 বাই সাইন থিটা, তাহলে কোসেক থিটাটাও অবভিয়াসলি কি হবে? কোসেক থিটাও অবভিয়াসলি পজিটিভ হবে। অর্থাৎ কোসেক থিটা মানে তো অতিভুজ বাই লম্ব, আমার লম্বও পজিটিভ, অতিভুজও পজিটিভ, তাহলে কোসেক থিটাটাও পজিটিভ। এবার চলে এসো কস থিটা। কস থিটা কি হবে? কস মানে তো ভূমি বাই অতিভুজ, তাহলে এটা ভূমি, এটা অতিভুজ, তাহলে ভূমিটা হচ্ছে ওএ, ওএ বাই ওবি, ওএ বাই ওবি। তাহলে cos থিটা কি হবে বলো তো? cos থিটাও ধনাত্মক হবে। কেন? কারণ ওএটা অর্থাৎ x অক্ষের ধনাত্মক দিকেই তো যাচ্ছে, তাহলে ভূমিটাও পজিটিভ, অতিভুজটাও তো পজিটিভ অবভিয়াসলি, তাহলে ভূমি বাই অতিভুজ মানে cos থিটাও পজিটিভ। এই ঠিক একই রকম ভাবে sec থিটা পজিটিভ, এবং একই রকম ভাবে tan মানে কি? লম্ব বাই ভূমি, তাহলে লম্বও ধনাত্মক, ভূমিও ধনাত্মক, তাহলে ট্যানটাও পজিটিভ এবং কটটাও পজিটিভ। অর্থাৎ প্রথম পাদে অল পজিটিভ। প্রথম পাদে কি বলতে পারবো? অল পজিটিভ, সবাই পজিটিভ। যে ছটা রেশিও আছে, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এরা সবাই প্রথম পাদে পজিটিভ, এরা সবাই প্রথম পাদে পজিটিভ। এবার আমি চলে আসি দ্বিতীয় পাদ। দ্বিতীয় পাদে দেখে নিই কে কে পজিটিভ। এটা ও, এটা সি দিয়ে দিচ্ছি, এটা ডি দিয়ে দিচ্ছি, এটা সি, এটা ডি, তাহলে ওসিডি। তাহলে এবার চলে এসো যে এই ওসিডি ত্রিভুজটাতে যদি চলে এসো, অতিভুজ সর্বদা পজিটিভ, আমি বলেছি যে পাদেই হোক পজিটিভ, এটা 90 ডিগ্রি। তাহলে এইটাকে যদি আমরা থিটা ধরি, তাহলে এই থিটার সাপেক্ষে সিডিটা লম্ব আর ওসিটা হচ্ছে ভূমি। বোঝা যাচ্ছে? সিডিটা লম্ব আর ওসিটা ভূমি। যদি বোঝা না যায় কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, আমি এমন ভাবে বোঝাচ্ছি যাতে বোঝা যায়, বোঝা না যাওয়ার কিন্তু কোনো জায়গা নেই। ওসিটা লম্ব, ওসিটা ভূমি, আর সিডিটা হচ্ছে লম্ব। এবার বলো তো ভূমি কি? ভূমি তো নেগেটিভ রে ভাই, এক্স অক্ষের নেগেটিভ দিকে গেছে, তাহলে ভূমিটা নেগেটিভ, কিন্তু লম্ব কি? লম্ব পজিটিভ। লম্ব কি? লম্ব পজিটিভ, কিন্তু ভূমিটা নেগেটিভ, ভূমিটা নেগেটিভ, কিন্তু লম্বটা হয়ে যাচ্ছে পজিটিভ। চলে এসো এবার আমরা যদি যাই যে এখান থেকে সাইন থিটা বের করো, সাইন থিটা ইকুয়াল টু কি রে ভাই? এদিকে করছি, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে লম্ব হচ্ছে সিডি আর অতিভুজ হচ্ছে ওডি, লম্ব সিডি আর অতিভুজ হচ্ছে ওডি। তাহলে সাইন থিটা ইকুয়াল টু আমি কি পেয়ে যাচ্ছি? লম্ব বাই অতিভুজ, তাহলে সিডি বাই ওডি। বলো সিডিটা পজিটিভ না নেগেটিভ? ওয়াই অক্ষের পজিটিভ দিকে গেছে, তাহলে সিডিটা অবভিয়াসলি পজিটিভ, আর সিডি পজিটিভ, আর ওডি তো সব সময়ের জন্য পজিটিভ, অর্থাৎ অতিভুজ তো সব সময়ের জন্য পজিটিভ। তাহলে সাইন থিটা এই জায়গাতে, অর্থাৎ প্রথম এই দ্বিতীয় পাদে সাইন থিটাটা পজিটিভ, দ্বিতীয় পাদে সাইন থিটা কি পেলাম? পজিটিভ। এবার যদি সাইন থিটার পর কোসেক থিটাতে চলে আসি, তাহলে কোসেক থিটা, সাইন থিটা পজিটিভ হলেই কোসেক থিটা পজিটিভ হবে, অর্থাৎ যেখানে সাইন পজিটিভ সেখানে অবভিয়াসলি কিন্তু কোসেকটাও পজিটিভ। তাহলে কোসেক থিটাটাও কি পেলাম? কোসেক থিটাটাকেও আমি পজিটিভ পেলাম। এবার চলে আসছি সাইন কোসেক পজিটিভ। এবার চলে আসি কসেক, তাহলে কস কি হয়ে যাবে? কস থিটা। কস থিটা মানে তো ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে ভূমিটাকে ওসি, ভূমিটা ওসি আর অতিভুজটা হচ্ছে ওডি। তাহলে বলো তো ওসি, এই ওসিটা কি? ওসি মানটা তো নেগেটিভ,
কেন ওসি মানটা নেগেটিভ, তার কারণ এক্স অক্ষের নেগেটিভ দিকে গেছে, তাহলে ওসিটা নেগেটিভ, তাহলে উপরে হয়ে যাচ্ছে মাইনাস, কিন্তু ওডি অবভিয়াসলি সব জায়গায় পজিটিভ, অতিভুজ পজিটিভ, তাহলে মাইনাস বাই প্লাস, তাহলে এখানে পেয়ে যাচ্ছি মাইনাস, কি পেয়ে যাচ্ছি মাইনাস, তাহলে কস কি হয়ে গেল, কস নেগেটিভ হয়ে গেল, কস নেগেটিভ মানে সেক নেগেটিভ। এবং একই রকম ভাবে আমি যদি ট্যান বের করি তাহলে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব পজিটিভ কিন্তু ভূমি তো নেগেটিভ, তাহলে ট্যানটাও নেগেটিভ, এবং ট্যান নেগেটিভ হলে কট নেগেটিভ, অর্থাৎ দ্বিতীয় পাদে কে পজিটিভ, শুধু সাইন আর কোসেক, বাকি সব নেগেটিভ, অর্থাৎ কস সেক ট্যান কট সবাই নেগেটিভ, অর্থাৎ দ্বিতীয় পাদে শুধু পজিটিভ হয়ে গেল সাইন আর কোসেক। একই রকম ভাবে তৃতীয় পাদে পজিটিভ হবে ট্যান আর কট, মানে একই রকম ভাবে আমরা যদি সমকোণী ত্রিভুজ আঁকি তাহলে তৃতীয় পাদে কে কে পজিটিভ হবে, ট্যান আর কট, আর চতুর্থ পাদে পজিটিভ হবে কস আর সেক, কস আর সেক, মনে রাখবে। তাহলে প্রথম পাদে সবাই পজিটিভ, দ্বিতীয় পাদে সাইন আর কোসেক মানে ইন্ডিভিজুয়ালি শুধু সাইন আর কোসেক, বাকি সব নেগেটিভ, তৃতীয় পাদে ট্যান আর কট পজিটিভ, বাকি সব নেগেটিভ, চতুর্থ পাদে কস আর সেক পজিটিভ, অর্থাৎ যেটা পজিটিভ তার অপোজিটটাও পজিটিভ, কস আর সেক পজিটিভ, বাকি সব নেগেটিভ। একই রকম ভাবে আমরা এইভাবে ত্রিভুজ এঁকে কিন্তু বের করতে পারবো। তাহলে আমরা মনে রাখবো এইভাবে, এটা হচ্ছে অল সাইন ট্যান কস। এইটা যদি মনে রাখি, সাইন পজিটিভ হলে তো কোসেক পজিটিভ হবেই, ট্যান পজিটিভ হলেই তো কট পজিটিভ হবে, কস পজিটিভ হলে তো সেক পজিটিভ হবেই। তাহলে অল সাইন ট্যান কস, অর্থাৎ প্রথম পাদে সবাই পজিটিভ, দ্বিতীয় পাদে সাইন পজিটিভ, সাইন মানে কোসেক পজিটিভ, তৃতীয় পাদে ট্যান, ট্যান মানে কট পজিটিভ, চতুর্থ পাদে কস, কস মানে সেক পজিটিভ। ক্লিয়ার? কস যদি পজিটিভ হয় সেকও পজিটিভ হবে। তাহলে এই জায়গাটা ক্লিয়ার কি ক্লিয়ার নয় বলো। তাহলে অল সাইন ট্যান কস, অর্থাৎ প্রথম পাদে সবাই পজিটিভ, দ্বিতীয় পাদে সাইন আর কোসেক পজিটিভ, তৃতীয় পাদে ট্যান আর কট পজিটিভ, চতুর্থ পাদে কস আর সেক পজিটিভ। এবার চলে এসো নেক্সট আমরা এর পরের পার্টটাতে যাব। এর পরের পার্টটা আমি জাস্ট একটা দিক শুধু মানে একটা অক্ষ শুধু মুছে দিচ্ছি, একটা মানুষ তার একটা হাত ন্যাংলা করে দিলাম, অর্থাৎ একটা ছোট করে দিলাম। চলো আচ্ছা, তাহলে এইবার আমরা এটা মুছলাম, তার কারণ এই জায়গাটাতে লিখবো, ছোট্ট করে লিখবো, এই যে ব্যাপারগুলো এক একটা করে কনসেপ্ট তোমাদের দিচ্ছি, এই কনসেপ্টগুলো জুড়ে 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 কি বানাই দেখো, মানে এই কনসেপ্টগুলো জুড়ে একটা অঙ্ক, মানে যে কটা কনসেপ্ট দিচ্ছি সেই কটা কনসেপ্টের উপর বেস করে আমরা একটা অঙ্ক করবো। একটা অঙ্ক করলেই কিন্তু আগুন লেগে যাবে। প্রথমে একটু মনে হচ্ছে যে কেন স্যার এগুলো শিখছি, এগুলো কি, এগুলো কিছুই ঘোড়ার ডিম, বুঝতে পারছি না। জাস্ট বোঝাটা বোঝো, তারপর অঙ্ক যখন করব তখন কিন্তু আগুন লাগে যাবে, ফাটিয়ে অঙ্ক করতে পারবে। যে কনসেপ্ট দিচ্ছি তার উপর বেস করে কিন্তু ফাটিয়ে অঙ্ক করবে। চলো দ্বিতীয়, এন যদি এন ছোট হাতের এন, এই ছোট হাতের এনটাকে ন্যানো, আমি সারা বছর ধরে বলবো ন্যানোর এন, ন্যানোর এন বললেই বুঝবে ছোট হাতের এন। তাহলে ছোট হাতের এন যদি যুগ্ম অখণ্ড সংখ্যা হয়, এন যদি যুগ্ম অখণ্ড সংখ্যা হয়, তাহলে এন যুগ্ম অখণ্ড সংখ্যা হয়, তবে সাইন অফ এন ইন্টু 90 ডিগ্রি প্লাস অথবা মাইনাস থিটা ইকুয়াল টু সাইনটা কি থাকবে, সাইন থিটাই থাকবে, কস অফ এন ইন্টু 90 ডিগ্রি প্লাস অথবা মাইনাস থিটা ইকুয়াল টু কস, কসই থাকবে। যদি কোসেক নিই তাহলে কোসেক অফ এন ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা ইকুয়াল টু কোসেকটা কোসেকই থাকবে, সেক অফ এন ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা ইকুয়াল টু সেক, সেক থাকবে, ট্যান ট্যানই থাকবে, সবাই যা ছিল তাই থাকবে। কেন থাকবে আসছি বলছি, অপেক্ষা কট অফ এন ইন্টু 90 প্লাস মাইনাস থিটা ইকুয়াল টু কট থিটা। প্রথমে আসি এক এক করে উদ্ধার করি। এন যদি যুগ্ম অখণ্ড সংখ্যা হয়, যুগ্ম মানে কি রে ভাই, যুগ্ম সংখ্যা কোনগুলো, 2 4 6 8 10, 2 4 6 8 10 12, এগুলো হচ্ছে যুগ্ম। আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি জোড় সংখ্যা। আর অযুগ্ম অর্থাৎ বিজোড় সংখ্যা কোনগুলো, 1 3 5 7 9। অর্থাৎ এই যে এন আছে, এই এন এর জায়গায় যদি 2 4 5 6 এরকম কিছু থাকে, অর্থাৎ এন এর জায়গায় যদি 2 থাকে তাহলে সাইনটা সাইনই থাকবে, এন এর জায়গায় যদি 4 থাকে তাহলে সাইনটা কসটা কসই থাকবে, এন এর জায়গায় ধরো 6 থাকলো তাহলে কোসেকটা কোসেকই থাকবে, এন এর জায়গায় ধরো 8 থাকলো সেকটা সেকই থাকবে, এন এর জায়গায় ধরো 2 থাকলো ট্যানটা ট্যানই থাকবে, এন এর জায়গায় কটের জায়গায়, মানে অ্যাকচুয়ালি এন যদি 2 4 5 6 8 এই ধরনের সংখ্যা হয়, অর্থাৎ এন এর জায়গায় যদি 2 4 5 6 8 এই 2 4 6 8 10 এই ধরনের অর্থাৎ যুগ্ম সংখ্যা থাকে, তাহলে কিন্তু যেটা আছে সেটাই থাকবে, চেঞ্জ হবে না।
এবার ছোট্ট একটু আমরা চেঞ্জ করে দিয়ে এন যদি অযুগ্ম হয়ে যায়, অর্থাৎ যুগ্ম না হয়ে এন যদি অযুগ্ম হয়ে যায়, আচ্ছা এটাকে স্ক্রিনশট মেরে নাও, এটা টুকে নেবে। এবার চলে আসছি যুগ্মের পর অযুগ্ম, তাহলে এন যদি অযুগ্ম অখণ্ড সংখ্যা হয় তখন সাইনটা কি হয়ে যাবে, সাইন কস হয়ে যাবে। কি হয়ে যাবে? সাইন কস। কস কি হয়ে যাবে? কস হয়ে যাবে সাইন, মানে উল্টে যাবে, সাইনটা কস হবে, কসটা সাইন হবে। তাহলে কোসেকটা কি হবে? কোসেকটা সেক হবে, সেকটা কি হবে? সেকটা কোসেক হবে। ট্যানটা কি হবে? কট হবে, সব মালগুলো উল্টে যাবে, আর কটটা কি হবে? ট্যান হবে। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? বোঝা যাচ্ছে না যাচ্ছে না? আশা করি বোঝা যাচ্ছে। যদি যুগ্ম হতো তাহলে যা ছিল তাই থাকতো, কিন্তু যদি অযুগ্ম হয় তাহলে সাইনটা কিসে চেঞ্জ হয়ে যাচ্ছে? কসে চেঞ্জ হয়ে যাচ্ছে। কসটা কিসে চেঞ্জ হয়ে যাচ্ছে? সাইনে চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ সাইন কসে যাবে, কস সাইনে যাবে, কোসেক সেকে যাবে, সেক কোসেকে যাবে, ট্যান কটে যাবে, কট ট্যানে যাবে। ক্লিয়ার আইডিয়া? ইজ দ্যাট ক্লিয়ার? বলো। তাহলে যুগ্ম আর অযুগ্ম এই দুটো জিনিস মাথায় রাখতে হবে। যুগ্ম মানে 2, 4, 6, 8, 10 এগুলো থাকলে যা আছে তাই থাকবে, আর যদি এগুলো না থাকে অর্থাৎ অযুগ্ম, অর্থাৎ 1, 3, 5, 7, ধরো এই এন এর জায়গায় 1 আছে তাহলে কি হয়ে যাবে? সাইনটা কস হয়ে যাবে। এন এর জায়গায় ধরো 3 আছে তাহলে কসটা সাইন হয়ে যাবে। বোঝা যাচ্ছে? চলো নেক্সট আমরা চলে আসছি। এটা তাহলে তোমরা স্ক্রিনশট মেরে নাও, পরে টুকে নেবে। যুগ্মের জন্য আলাদা করে টুকবে, অযুগ্মের জন্য আলাদা করে টুকবে, ঠিক আছে? যুগ্ম আলাদা, অযুগ্ম আলাদা। এবার আমরা চলে আসি এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, আমরা উদ্দেশ্য সাধন করেই নেব। চলো এবার আমরা যেটাতে চলে আসবো সেটা হচ্ছে এই বেসিক আইডিয়াগুলো দুটো আমরা ক্লিয়ার করলাম। 3 নম্বর যে বেসিক আইডিয়া সেটাতে চলে আসবো, অর্থাৎ আমরা 3টে কনসেপ্টের উপর বেস করে আজকে অঙ্ক করব। চলে এসো 3 নম্বর আইডিয়াতে আমরা যাচ্ছি। আচ্ছা, তোমরা এটা ক্লাস 10-এ জেনেছো যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি কোনো কোণ উৎপন্ন হয় তবে সেটি ধনাত্মক। তবে সেটি কি? ধনাত্মক। আর যদি কোনো কোণ ঘড়ির কাঁটার দিকে হয় তবে সেটি ঋণাত্মক। ঘড়ির কাঁটার দিকে হলে ঋণাত্মক, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে সেটি ধনাত্মক। ধরো এখানটায় একটা সমকোণী ত্রিভুজ আঁকছি এবং ঠিক সমান মাপে তার অপোজিটে একটি সমকোণী ত্রিভুজ আঁকছি। আচ্ছা, এইবার এই যে সমকোণী ত্রিভুজটা আঁকলাম, ধরো এটা ও, এর নাম ও, এ এর নাম বি দিলাম, আর এর নাম দিলাম ধরো বি ড্যাশ, অর্থাৎ এ বির দূরত্ব যতটা এ বি ড্যাশও ততটা। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এই কোণটা উৎপন্ন হচ্ছে, এই কোণটাকে পজিটিভ, এই কোণটা থিটা দিলাম, আর এইটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে এই কোণটাকে দিচ্ছি মাইনাস থিটা, এই কোণটাকে দিচ্ছি মাইনাস থিটা। আচ্ছা, আমাদের কনসেপ্টটা লিখে নিই, আমাদের ফর্মুলাটা লিখে নিই, ফর্মুলাটা তারপর কিভাবে প্রুফ হচ্ছে আমি দেখাচ্ছি। 3 নম্বর যে ফর্মুলাটা সেটা হচ্ছে 1 নম্বর সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা। একই রকম ভাবে কোসেক অফ মাইনাস থিটা যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে মাইনাস কোসেক থিটা। কিন্তু exception is not an example but exception তো is exception। এক্সেপশনটা হচ্ছে cos of minus theta equal to হয়ে যাবে cos theta, অর্থাৎ এটা কিন্তু মাইনাসটাকে অ্যাবজর্ব করে নেবে। এই যেন একদম পতঙ্গ হোক উদ্ভিদ, পতঙ্গ পড়লো অ্যাবজর্ব করে নিল, খেয়ে নিল তাকে। আচ্ছা, cos of minus theta এখানে মাইনাসটা অ্যাবজর্ব হয়ে গিয়ে কি হয়ে গেল? cos theta। sec of minus theta এখানেও মাইনাসটা অ্যাবজর্ব হয়ে গিয়ে হয়ে যাবে sec theta। cos যা হবে sec তাই হবে, একদম একই রকম আচরণ করবে। চলো 3 নম্বর হচ্ছে tan of minus theta, এটাও অবভিয়াসলি মাইনাস tan theta, এবং cot of minus theta ইকুয়াল টু মাইনাস cot theta। এগুলো ইন জেনারেল, অর্থাৎ এই যে সাইন আর cos tan হলো এটা ইন জেনারেল, কিন্তু cos এর ক্ষেত্রে, cos আর sec এর ক্ষেত্রে কিন্তু মাইনাসটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। এবার আমরা বেসিক্যালি দেখাচ্ছি যে এটা তোমরা টুকবে, কিন্তু বেসিক্যালি দেখাচ্ছি যে এই ব্যাপারটা কেন হচ্ছে। ধরো আমার এই OAB একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজ OAB ড্যাশ, দুটো ত্রিভুজই সমান। এবার তাহলে এই বাহুটার সাথে এই বাহুটা সমান, অর্থাৎ এর লম্ব, এর এটা লম্ব, আর ভূমিটা কমন, ভূমিটা কমন মানে এরও যেটা ভূমি এই ত্রিভুজেরও যেটা ভূমি এই ত্রিভুজেরও সেটাই ভূমি, আর অতিভুজ এর এটা অতিভুজ, আর এর এটা অতিভুজ। এবার চলে এসো যে এই দুটো ত্রিভুজের মধ্যে জ্ঞানাকলটা কোথায় হচ্ছে দেখো, এ ঘড়ির কাঁটার বিপরীত দিকে তাহলে এর কোণটা প্লাস থিটা, এ ঘড়ির কাঁটার বিপরীত দিকে এর কোণটা মাইনাস থিটা। আমি যদি প্রথম অর্থাৎ উপরেরটাতে সাইন থিটা বের করতে চাই তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি পাবো? সাইন থিটা ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এবি বাই অতিভুজ কত? ওবি। কিন্তু
এর ক্ষেত্রে আমরা সাইন থিটা বের করতে তো পারবো না, তখন সাইন অফ মাইনাস থিটা বের করতে হবে। কি বের করতে হবে? সাইন অফ মাইনাস থিটা। তাহলে সাইন অফ মাইনাস থিটা, কারণ অ্যাঙ্গেলটা তো মাইনাস থিটা, তাহলে সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। একই রকম ভাবে তাহলে লম্ব কত? এ বি ড্যাশ, আর অতিভুজ কত? ও বি ড্যাশ। আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে অতিভুজ যে পাদেই থাকুক না কেন, প্রথমেই বলেছিলাম যে অতিভুজ যে পাদেই থাকুক না কেন, অতিভুজ কিন্তু সব পাদে পজিটিভ। তাহলে অতিভুজ এখানেও পজিটিভ, অতিভুজ এখানেও পজিটিভ, অর্থাৎ ও বি ড্যাশের জায়গায় আমি কিন্তু চেঞ্জ করে ও বি লিখতে পারি। ও বি ড্যাশের জায়গায় ও বি লিখতে পারি, কেননা দূরত্বটাও সমান এবং পজিটিভ। তাহলে ও বি ড্যাশের জায়গায় আমি ও বি লিখতে পারি না? তাহলে ও বি ড্যাশের জায়গায় ও বি লিখতে পারি, কিন্তু এ বিটা ধনাত্মক, ওয়াই অক্ষের ধনাত্মক দিকে গেছে, কিন্তু এ বি ড্যাশটা ঋণাত্মক দিকে গেছে, অর্থাৎ এ বি ড্যাশের জায়গায় আমি কি লিখবো? মাইনাস অফ এ বি। যদি এ বি ড্যাশের জায়গায় আমার এ বি লিখতেই হয়, তাহলে আমার এ বি ড্যাশের জায়গায় কি লিখতে হবে? মাইনাস অফ এ বি লিখতে হবে। কেন? বোঝা গেল? তাহলে এবার চলে আসি, মাইনাস অফ এ বি বাই ও বি মানে কত রে ভাই? সাইন থিটা। তাহলে মাইনাস অফ সাইন থিটা, তাহলে সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু কি পেয়ে গেলাম? সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা। একই রকম ভাবে আমরা কোসেক অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কোসেক থিটা প্রমাণ করতে পারবো। কিন্তু কসের ক্ষেত্রে ঝামেলাটা কোথায় বাঁধছে দেখো, কস অফ থিটা। কস অফ থিটা মানে ভূমি বাই অতিভুজ, তাহলে এর তো ভূমি এইটাই, অর্থাৎ ওএ, আর অতিভুজ কত? ওবি প্রথমটার, অর্থাৎ এই ত্রিভুজটার। তাহলে এই ত্রিভুজটার cos থিটা ইকুয়াল টু ওএ বাই ওবি। এবার নিচের ত্রিভুজটা চলে আসি, তাহলে নিচের ত্রিভুজটা তো cos অফ মাইনাস থিটা। তাহলে cos অফ মাইনাস থিটা, তাহলে এই ত্রিভুজের ভূমিকে, এই ত্রিভুজের ভূমিটাও তো ওএ, তাহলে ওএ, আর অতিভুজকে ওবি ড্যাশ। কিন্তু আমরা এক্ষুনি পড়েছি ওবি ড্যাশ মানে যা, ওবি মানেও তাই। তাহলে আমি লিখতে পারি ওএ বাই ওবি, অর্থাৎ ওবি ড্যাশের জায়গায় ওবি বসাতে পারি। তাহলে ওএ বাই ওবি মানে কত? cos থিটা। তাহলে কি হয়ে গেল? গোলগাপ্পা। cos of minus theta equal to cos theta। হ্যাঁ, জাদু হয়ে গেল রে ভাই। cos of minus theta equal to cos theta। ওকে, ইজ দ্যাট ক্লিয়ার? চলো, তাহলে cos of minus theta equal to আমরা কি পেয়ে গেলাম? cos of minus theta equal to পেয়ে গেলাম cos theta, কিন্তু sin of minus theta equal to minus sin theta। ওকে, চলো, তাহলে এই জন্যই কিন্তু বেসিক্যালি এটা হচ্ছে, এইটা আমরা ফর্মুলাটা লিখে রাখবো এইটা। এবার কেন হচ্ছে সেই কনসেপ্টটা আমি এখানে দিলাম। চলো নেক্সট চলে এসো। আচ্ছা, তিনটি কনসেপ্ট কিন্তু আমাদের দেওয়া হয়ে গেছে। এইবার এই তিনটি কনসেপ্টের উপর বেস করে আমরা একটা অঙ্ক করব, তাহলেই কিন্তু আজকে আমরা ব্যাপারটা ইউটিলাইজ করতে পারবো। ধরো একটা অঙ্ক আমি লিখছি, cos অফ মাইনাস 675 ডিগ্রি, মানে এই যে কনসেপ্টটা শিখলাম এই কনসেপ্টটাকে ইউটিলাইজ করতে পারবো। cos অফ মাইনাস 675 ডিগ্রি, cos অফ মাইনাস 675 ডিগ্রি আমরা এক্ষুনি শিখলাম যে কনসেপ্টটি, সেটি হচ্ছে cos অফ মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা। cos অফ মাইনাস থিটা ইকুয়াল টু কত? cos থিটা। তাহলে এখানে cos অফ মাইনাস 675 এটাকে কি লিখতে পারি? cos অফ 675 হয় বিকজ cos অ্যাবজর্ব দি মাইনাস সাইন, অর্থাৎ cos কিন্তু মাইনাস সাইনটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে। সাইন যদি থাকতো, সাইন অফ মাইনাস থিটা যদি থাকতো, তাহলে কিন্তু মাইনাসটা বাইরে বেরিয়ে আসতো, কিন্তু cos এর ক্ষেত্রে মাইনাসটা বাইরে বেরিয়ে আসছে না। ওকে, কেন আসছে না সেটা আমি প্রমাণ করে দেখিয়ে দিয়েছি। তাহলে cos অফ 675। এইবার আমরা যে সেকেন্ড কনসেপ্টটা লিখিয়েছিলাম, সেখানে কি লিখিয়েছিলাম? cos অফ n ইনটু 90 ডিগ্রি প্লাস অথবা মাইনাস থিটা। তাহলে এই আকারে এবার আমার এইটাকে সাজাতে হবে 675টাকে। বোঝা গেল? আমি প্রথমে কিন্তু তোমাদের বলেছিলাম যে শূন্যের থেকে ছোট এবং 90 এর থেকে বড় বা 360 থেকে বড় যে কোনো কোণের মান কিন্তু তোমরা এটার সাহায্যে বের করতে পারো। দেখো প্রথম অঙ্কটাই cos অফ মাইনাস 675 ডিগ্রি, অর্থাৎ শূন্যের থেকে কত ছোট একটা কোণ তার মান আমরা বের করা শিখছি। বোঝা যাচ্ছে? বেসিক্যালি আমরা শূন্যের থেকে ছোট বা 90 এর থেকে বড় যে কোনো কোণের মান এই চ্যাপ্টারের কনসেপ্টের সাহায্যে বের করতে পারবো। চলো, cos অফ মাইনাস cos অফ 675, তাহলে cos অফ 675 কে আমি কিভাবে সাজাবো? n ইনটু 90 প্লাস অথবা মাইনাস থিটা, প্লাস অথবা মাইনাস, অর্থাৎ তোমরা কিন্তু একসাথে প্লাস মাইনাস দুটো দিয়ে দিও না, হয় প্লাস নয় মাইনাস, হয় প্লাস নয় মাইনাস। ক্লিয়ার? চলো, এইবার cos অফ 675, তাহলে n ইনটু 90 প্লাস মাইনাস থিটা এই আকারে যদি সাজাতে হয়, তাহলে 675 কে আমার 90 এর গুণিতক আকারে তো রাখতে হবে রে ভাই। nটা তো অখণ্ড সংখ্যা, তাহলে 90 এর গুণিতক, তাহলে 675 ভাবো তো 6 নং 54, 7 নং 63, 7 নং 63, তাহলে এটাকে লেখা যায় 7 ইনটু 90 ডিগ্রি। দেখো তো 7 নং 63 মানে তুমি 9 এর নামটা পড়ে যাবে, 7 নং 63 শূন্য তো যোগ হয়ে যাবে 630, 63 আর শূন্য 630। ওকে, 630, কিন্তু আমার আছে 675, তাহলে 630 এর সাথে আর কত যোগ করলে 675 হয়? 45। তাহলে এই 45টাই হচ্ছে এই থিটা। এই 45টা কি? এই 45টাই হচ্ছে এই থিটা। আর কিভাবে সাজানো যায় এটাকে? কি আর কোনো ভাবে সাজানো যায়? ইয়েস, ইজ দ্যাট। আর অন্যরকম ভাবেও কিন্তু এই অঙ্কটাকে সাজানো যায়। কি রকম ভাবে? আমি ধরো নামটা পড়ে যাচ্ছি 7 নং 63, ভুল করে পেরিয়ে গেলাম 8 নং 72 চলে গেলাম, তাহলে আমি যদি এখানে 8 ইনটু 90 লিখে দিই তাহলে কি ভুল হবে? না,
দেখো এইভাবেও কিন্তু করা যায়। 8×9 = 72, তাহলে 720 থেকে যদি আমরা 720 থেকে 45 বাদ দিই তাহলেও তো হচ্ছে। 720 থেকে যদি 45 বাদ দিই তাহলেও 675, যদি 630-এর সাথে 45 যোগ করি তাহলেও 675। একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে থিটা ইজ দ্যাট অ্যাকিউট অ্যাঙ্গেল। থিটাটা কি সূক্ষ্ম কোণ? ইয়েস, থিটা সবসময় সূক্ষ্ম কোণ, অর্থাৎ 90 ডিগ্রির থেকে ছোট যে কোনো কোণকে আমরা বলে থাকি সূক্ষ্ম কোণ। তাহলে এখানে থিটাটা কিন্তু একটা সূক্ষ্ম কোণ। ক্লিয়ার? চলো তাহলে এবার এই 45 ডিগ্রি, তাহলে আমি এবার চলে আসবো যে কনসেপ্টটাতে, সেটা হচ্ছে যে এন যুগ্ম না অযুগ্ম। এই যে এই এন যুগ্ম না অযুগ্ম, দেখো তো প্রথম এই কেসটার ক্ষেত্রে এন 7, এনের জায়গায় কত আছে? 7। তাহলে 7 যুগ্ম না অযুগ্ম? 7 কিন্তু অযুগ্ম, তাই জন্য কসটা কি হয়ে যাবে? সাইন। অযুগ্ম হলে কসটা সাইন হয়, কিন্তু যদি যুগ্ম হতো কসটা কসই থাকতো। ক্লিয়ার? কসটা তাহলে সাইন হয়ে গেল, তাহলে সাইন 45 কি হয়ে গেল? সাইন 45 সাইন থিটা হয়ে যাবে তো। cos of n * 90 + - থিটা = sin থিটা। কখন? যখন n টা অযুগ্ম। তাহলে সাইন 45। এইবার আমাকে চেক করতে হবে সেটা হচ্ছে যে এটা কোন পাদে আছে, কোন পাদে আছে। এই তো চারটে পাদ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তাহলে cos of 7 × 90 ডিগ্রি, এক একটা পাদ কত ডিগ্রি করে? 90 ডিগ্রি করে। তাহলে 7 × 90 মানে 1 2 3 4 5 6 7, কোন পাদ? তৃতীয় পাদ। তার সাথে যদি 45 যোগ করি, তৃতীয় পাদ মানে তো 90 ডিগ্রি, মানে এই পর্যন্ত আসছে, তার সাথে 45 যোগ করলে পরের পাদে চলে যাচ্ছে না, অর্থাৎ চতুর্থ পাদ। কোন পাদে চলে যাচ্ছে? চতুর্থ পাদ। তাহলে চতুর্থ পাদে আমার উপরেরটা মানে এইটা দেখবে, এই লাইনটা দেখবে, চতুর্থ পাদে cos পজিটিভ না নেগেটিভ? আমরা করেছিলাম অল সাইন ট্যান কস, অর্থাৎ চতুর্থ পাদে cos কিন্তু পজিটিভ। চতুর্থ পাদে cos কি? পজিটিভ। তাহলে এটা যেহেতু চতুর্থ পাদে থাকছে, তাই চতুর্থ পাদে cos পজিটিভ, তাই পরের লাইনে প্লাস। এইটার উপর কিন্তু ডিপেন্ড করছে, নট এইটার উপর। তুমি এই সাইন কস নেগেটিভ বলে এখানে মাইনাস বসে দিলে না, এই লাইনটার উপর ডিপেন্ড করছে যে cos আছে এই লাইনে, তাহলে চতুর্থ পাদে পড়ছে যেহেতু, তাহলে চতুর্থ পাদে cos পজিটিভ না নেগেটিভ দেখে নিলে, যেহেতু পজিটিভ তাহলে এখানে প্লাস বসে গেল। এবার চলে এসো এইটাতে, 8 আছে, 8 থাকলে cosটা কি থাকবে? cosই থাকবে। কেন? কেননা যুগ্ম আছে, যুগ্ম থাকলে তো কিছু চেঞ্জ হয় না, cosটা cos 45। এবার 8 × 90 মানে কোন পাদ? 1 2 3 4 5 6 7 8। এইবার এখান থেকে 45 বাদ দিচ্ছ। দেখো আমি যখন 45 যোগ করেছিলাম 90 ডিগ্রির সাথে 45, মানে 90 ডিগ্রি মানে এই পর্যন্ত ছিল, এর সাথে 45 যোগ করেছি মানে পরের পাদে চলে এসেছে, কিন্তু আমার 8 × 90 মানে কোন পর্যন্ত আসছে? এই পর্যন্ত, তার থেকে 45 বিয়োগ করলে সেই পাদেই থাকছে। এইটাই কিন্তু ডিফারেন্স, অর্থাৎ কোনো থিটা যদি যোগ করি তাহলে সেটা পরের পাদে চলে যাচ্ছে, বাট থিটা যদি বিয়োগ করি তাহলে যে পাদে ছিল সেই পাদেই থাকছে। ক্লিয়ার? দেখো থিটা বিয়োগ করছি, 45 বিয়োগ করছি, 8 × 90 মানে এখানে আসছে, তাহলে 45 বিয়োগ করলে তো এই পাদেই থাকছে, অর্থাৎ চতুর্থ পাদেই থাকছে। কিন্তু যদি যোগ করি তাহলে আমার এখানে তৃতীয় পাদ ছিল, যখনই যোগ করছি চতুর্থ পাদে চলে যাচ্ছে। অর্থাৎ মনে রাখবে, যোগ করলে পরের পাদে চলে যাবে, কিন্তু বিয়োগ করলে একই পাদে থাকবে। তাহলে এখানে কত পেয়ে যাচ্ছি? cos 45। আচ্ছা কোন পাদে আছে? চতুর্থ পাদে। চতুর্থ পাদে cos পজিটিভ না নেগেটিভ? পজিটিভ, তাহলে প্লাস। এবার দেখো sin 45 এর মান 1/√2, cos 45 এর মান 1/√2। তুমি যে কোনো প্রসেসে করতে পারো, দুটো প্রসেসই কিন্তু রাইট, দুটো প্রসেসই রাইট। বোঝা গেল কিনা বলো? একটা অঙ্কে কিন্তু আগুন লেগে যাবে, একটা অঙ্কে আগুন লেগে যাবে। এরপর আরেকটা অঙ্ক আমরা করাবো, তারপর ফাগুন মাসে আগুন লেগে যাবে। তারপর একটা ছোট্ট গল্প বলে আজকের প্রথম ক্লাস ফিনিশ। তারপরে আমরা আরো 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 অঙ্ক নিয়ে আসবো। আজকে বেসিক্যালি আমরা কনসেপ্টের উপর জোর দিলাম এবং কনসেপ্টের উপর ডিপেন্ড করে কিভাবে অঙ্কগুলো হচ্ছে সেগুলো দেখলাম। এরপর আমরা কিছু কাজও তোমাদেরকে এই ধরনের অঙ্কগুলো, যেগুলো তোমাদের বইয়ে যে কোনো সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতে অতি সংক্ষিপ্ততে এমসিকিউতে অনেক পাবে, সেগুলো তোমরা বাড়িতে করে ফেলবে। কোনো অসুবিধা হলে কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। চলো, বা আমি টেলিগ্রাম গ্রুপে লিংক দিয়ে রাখবো, টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাবে, টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে গিয়ে জানাবে। চলো, হ্যাঁ, কোসেক অফ -840, সেকেন্ড কোশ্চেনটা লিখছি। কোসেক অফ -840, আমরা একটা অঙ্ক ক্লিয়ারলি দেখালাম, আর একটা অঙ্ক দেখাই, তাহলে আইডিয়াটা আরো একটু ক্লিয়ার হবে আশা করি। কোসেক অফ -840 ডিগ্রি। এ ভাই,
কসের ক্ষেত্রে শুধু মাইনাসটা অ্যাবজর্ব হয়, অন্য কিছুর ক্ষেত্রে তো হয় না। তাহলে কোসেক অফ মাইনাস 840 ডিগ্রি, তাহলে মাইনাসটা বাইরে বেরিয়ে আসছে, তাহলে মাইনাস কোসেক অফ 840 ডিগ্রি, মাইনাস কোসেক অফ 840 ডিগ্রি। কত পেয়ে গেলাম? মাইনাস কোসেক অফ 840 ডিগ্রি। তাহলে এখান থেকে কি হয়ে যাচ্ছে, আগুনটা লাগছে দেখো, মাইনাস কোসেক 840, 9 নামটা পড়ে যাও, 8 নং 72, 9 নং 81 হয়ে গেছে, 9 ইন্টু 90, তাহলে 9 নং 81, 810, কত হয়ে গেল? 810, আছে কত? 840, তাহলে প্লাস 30 করে দাও। অন্যভাবেও করতে পারো, 10 ইন্টু 90 করে বিয়োগ করেও করতে পারো, কিন্তু আমি যোগ করে করলাম। চলো, তাহলে মাইনাস কোসেক অফ, আচ্ছা কোসেকটা কি কোসেকই থাকবে ভাই? 9 আছে, 9 অযুগ্ম না যুগ্ম? অযুগ্ম, তাহলে কোসেকটা কি হয়ে যাবে? ফটাকসে সেক। অযুগ্ম হলেই কিন্তু কোসেক সেক, সেক কোসেক, তাহলে কোসেকটা কি হয়ে গেল? সেক। তাহলে এখানে কি পেয়ে গেলাম? সেক 30। কত পেয়ে গেলাম? সেক 30। এবার চেক করব কোন পাদে আছে, কোন পাদে আছে। এই মাইনাসটা, এই মাইনাসের জন্য এই মাইনাসটা আছে, কিন্তু অ্যাকচুয়ালি কোন পাদে আছে তার জন্য মাইনাস প্লাস বা একটা অ্যাড হবে। তাহলে কোন পাদে আছে? 9 ইন্টু 90 মানে 1 2 3 4 5 6 7 8 9। কোন পাদ? প্রথম পাদ। যখনই 30 যোগ করছি, আমি বলেছিলাম যোগ করলে দ্বিতীয় পাদে চলে যাবে, তাহলে 30 যোগ করলে কোথায় চলে আসছে? সেকেন্ড পাদে চলে আসছে। সেকেন্ড পাদে কোসেক পজিটিভ না নেগেটিভ? কোসেক পজিটিভ না নেগেটিভ? এই আগের লাইনটা দেখতে হবে, এই লাইনটা কিন্তু নয়। সেকেন্ড পাদে কোসেক পজিটিভ না নেগেটিভ? এই যে দ্বিতীয় পাদ, দ্বিতীয় পাদে তো সাইন আর কোসেক পজিটিভ, তাহলে কোসেক পজিটিভ, তাহলে অবভিয়াসলি প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাসই থাকছে, তাহলে মাইনাস সেক 30। এই মাইনাসটা তো আগে থেকে ছিল, আর একটা প্লাস হচ্ছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস সেক 30। সেক 30 এর মান কত? cos 30 এর মান কত? কত? √3/2, তাহলে সেক 30 2/√3। গিলি গিলি ইয়াপ্পা, অঙ্ক শেষ। চলো বলো কোনো অসুবিধা আছে কিনা। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকছে। আমরা এই ধরনের অঙ্কগুলো তাহলে বাড়িতে সলভ করব। কোনো প্রবলেম হলে আমরা কমেন্ট করব, কমেন্ট করে জানাবো। নেক্সট ভিডিওতে কিন্তু আমরা এই ধরনের সমস্ত আরো বেশ কিছু অঙ্ক সলভ করব, যাতে করে একদম ক্লিয়ার হয়ে যায়। আজকে বেসিক্যালি তোমরা কনসেপ্টটা দেখো, কনসেপ্ট ভালো করে বুঝে নিয়ে তারপর এই ধরনের যে অঙ্কগুলো আছে সেগুলো একটা দুটো তোমরা ট্রাই করে দেখো যে তোমরা পারছো কিনা, ঠিক আছে? আর আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে অ্যাড হয়ে যাও। সেখানে গেলে আমি এই অঙ্কগুলো, এই ধরনের কিছু অঙ্ক আমি তোমাদের পাঠিয়েও দিচ্ছি, তোমরা সেগুলো করে নিতে পারবে, ঠিক আছে? ওকে, এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে একটা ছোট্ট গল্প বলে শেষ করবো বলেছিলাম। ছোট্ট গল্পটা হচ্ছে, তোমরা ক্লাস 11-এ উঠলে, ক্লাস 11-এ উঠলে বেসিক্যালি সায়েন্স নিয়ে ভর্তি হলে, সায়েন্স নিয়ে ভর্তি হয়ে পড়াশোনাটাকে যদি কন্টিনিউটি ধরে না রাখো, পড়াশোনা যদি কন্টিনিউয়াস না করো, যদি সায়েন্স নিয়ে অনেকে মনে করে থাকো যে সায়েন্স নিয়ে ভর্তি হচ্ছে, আমি এটা যদি কাকা কাকু দাদা দিদি সবাইকে বলি যে আমি সায়েন্স নিয়ে পড়ি, এই ব্যাপারটা কলার তুলে ঘুরে বেড়াবো, সায়েন্স নিয়ে পড়ি, এইটার জন্য কিন্তু আমি বলবো সায়েন্স নিও না। তার কারণ এই যে তুমি জাস্ট দেখানোর জন্য, শো আপ করার জন্য সায়েন্স নেওয়ার কোনো মানে হয় না। আমি একটা ক্যাপাসিটির গল্প বলবো তোমাদের। একটা ছেলে বাইক নিয়ে যাচ্ছে, এখন বাইক নিয়ে সে হেলে দুলে চালাচ্ছে। এখন একটা দাদু বলছে, আরে খোকা বাইকটাকে ঠিকভাবে চালা, হেলে দুলে কেন চালাচ্ছিস? তখন দাদুকে বলছে খোকা যে দাদু এসব বুঝবে না, এটা ক্যাপাসিটি। কিছু দূর পর গিয়ে ওই হেলে দুলে চালাতে গিয়ে কিছু দূর পর গিয়ে সে খোকা পড়ে আছে, আর বাইকের মতো সিটি দিতে দিতে ছুটে চলে যাচ্ছে। তখন দাদু আস্তে 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 হেঁটে হেঁটে এসে বলছে, কিরে ক্যাপা পড়ে আছিস? আর সিটি দিতে দিতে পালালো। ঠিক একই রকম কিন্তু তোমাদেরও অবস্থা হবে যদি তোমরা পড়াশুনো না করো। অর্থাৎ তোমরা যদি প্রথম থেকে ভালো করে পড়াশুনো না করো, কলার উঁচিয়ে ক্যাপাসিটি দেখাতে চাও, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। তোমরা ক্যাপা পড়ে থাকবে, সিটি দিতে দিতে ছুটে পালাবে। অর্থাৎ পরীক্ষার মতো হয়ে যাবে। হঠাৎ করে পরীক্ষা চলে আসবে, ভাবলে ক্যাপা কি করে হলো। এই ব্যাপারটা যাতে না হয় তার জন্য প্রথম থেকে ধারাবাহিকতা রাখতে হবে। একদম প্রথম থেকে কিন্তু তোমাদেরকে ফোকাস স্থির করতে হবে, লক্ষ্য স্থির করতে হবে, এবং তাহলেই তোমরা পারবে। আর আমি তোমাদের সাথে আছি, আমিনুর স্যার কিন্তু রুকেগা নেই।